সেদিন 29শে কার্তিক শশাঙ্কের জন্মদিন, শর্মিলার জীবনের সবচেয়ে বড় পরব। যথারীতি বাবুদের নিমন্ত্রণ করা হলো। ঘর দুয়ার বিশেষ করে সাজানো হয়েছে ফুলে পাতায়। সকালের কাজ সেরে শশাঙ্ক বাড়ি ফিরে এসে বললে, আরে এ কি ব্যাপার, পুতুলের বিয়ে নাকি? হায় রে কপাল, আজ তোমার জন্মদিন, সে কথাটাও ভুলে গেছো? যাই বলো, বিকেলে কিন্তু তুমি বেরোতে পারবে না। বিজনেস মৃত্যুদিন ছাড়া আর কোনো দিনের কাছে মাথা হেট করে না, বুঝলে? আর কোনোদিন বলবো না, আজ লোকজন নেমন্তন্ন করে ফেলেছি। দেখো শর্মিলা, তুমি আমাকে খেলনা বানিয়ে বিশ্বের লোক ডেকে খেলা করবার চেষ্টা করো না। এই বলে শশাঙ্ক দ্রুত চলে গেল। শর্মিলা শোবার ঘরে দরজা বন্ধ করে খানিকক্ষণ কাঁদলে। নমস্কার, গল্প.in 2.0 আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দুই বোন। আজকের গল্প পাঠে আমি সৌম্যজিৎ। শুরু হচ্ছে আজকের গল্প দুই বোন। মেয়েরা দুই জাতের, কোনো কোনো পণ্ডিতের কাছে এমন কথা শুনেছি। এক জাত প্রধানত মা, আর এক জাত প্রিয়া। ঋতুর সঙ্গে তুলনা করা যায় যদি, মা হলেন বর্ষা ঋতু। জল দান করেন, ফল দান করেন, নিবারণ করেন তাপ, ঊর্ধ্বলোক থেকে আপনাকে দেন বিগলিত করে, দূর করেন শুষ্কতা, ভরিয়ে দেন অভাব। আর প্রিয়া বসন্ত ঋতু। গভীর তার রহস্য, মধুর তার মায়ামন্ত্র, তার চাঞ্চল্য রক্তে তোলা তরঙ্গ পৌঁছয় চিত্তের সেই মণিকোঠায়, যেখানে সোনার বীণায় একটা নিভৃত তার রয়েছে নীরবে, ঝংকারের অপেক্ষায়। যে ঝংকারে বেজে বেজে ওঠে সর্বদেহে মনে অনির্বচনীয়ের বাণী। শশাঙ্কের স্ত্রী শর্মিলা মায়ের জাত। বড় বড় শান্ত চোখ, ধীর গভীর চাহনি, জল ভরা নব মেঘের মতো নধর দেহ, স্নিগ্ধ শ্যামল, সিথিতে সিঁদুরের অরুণ রেখা, শাড়ির কালো পাটটি প্রশস্ত, দুই হাতে মকরমুখ মোটা দুই বালা। সেই ভূষণের ভাষা প্রসাধনের ভাষা নয়, শুভ সাধনের ভাষা। স্বামীর জীবনলোকে এমন কোনো প্রত্যন্ত দেশ নেই যেখানে তার সাম্রাজ্যের প্রভাব শিথিল। স্ত্রীর অতি লালনের আওতায় স্বামীর মন হয়ে পড়েছে অসাবধান। ফাউন্টেন কলমটা সামান্য দুর্যোগে টেবিলের কোনো অনতিলক্ষ্য অংশে ক্ষণকালের জন্য অগোচর হলে সেটা পুনরাবিষ্কারের ভার স্ত্রীর পড়ে। স্নানে যাবার পূর্বে হাতঘড়িটা কোথায় ফেলেছে শশাঙ্কর হঠাৎ সেটা মনে পড়ে না, স্ত্রীর সেটা নিশ্চিত চোখে পড়ে। ভিন্ন রঙের দুজোড়া মোজার এক এক পাটি এক এক পায়ে পরে বাইরে যাওয়ার জন্য যখন সে প্রস্তুত, স্ত্রী এসে তার প্রমাদ সংশোধন করে দেয়। বাংলা মাসের সঙ্গে ইংরেজি মাসের তারিখ জোড়া দিয়ে বুদের নিমন্ত্রণ করে। তারপরে অকালে অপ্রত্যাশিত অতিথি সমাগমের আকস্মিক দায় পড়ে স্ত্রীর ওপর। শশাঙ্ক নিশ্চয় জানে, দিনযাত্রায় কোথাও ত্রুটি ঘটলেই স্ত্রীর হাতে তার সংস্কার হবেই, তাই ত্রুটি ঘটানোর তার স্বভাব হয়ে পড়েছে। স্ত্রী সস্নেহে তিরস্কার করে বলে, আর তো পারি নে, তোমার কি কিছুতেই শিক্ষা হবে না? যদি শিক্ষা হতো তবে শর্মিলার দিনগুলো হতো অনাবাদি ফসলের জমির মতো। শশাঙ্ক হয়তো বন্ধুমহলে নিমন্ত্রণে গেছে, রাত 11টা হলো, দুপুর হলো, ব্রিজ খেলা চলছে। হঠাৎ বন্ধুরা হেসে উঠল, ওহে তোমার সমঞ্জারির পেয়াদা, সময় তোমার আসন্ন। সেই চিরপরিচিত মহেশ চাকর, পাকা গোঁফ, কাঁচা মাথার চুল, গায়ে মেরজায় পড়া, কাঁধে রঙিন ঝাড়ন, বগলে বাঁশের লাঠি। মা ঠাকুরন খবর নিতে পাঠিয়েছেন বাবু কি আছেন এখানে। মা ঠাকুরানের ভয়
পাছে ফেরবার পথে অন্ধকার রাতে দুর্যোগ ঘটে। সঙ্গে একটা লণ্ঠনও পাঠিয়েছেন। শশাঙ্ক বিরক্ত হয়ে তাস ফেলে দিয়ে উঠে পড়ে। বন্ধুরা বলে, আহা, একা অরক্ষিত পুরুষ মানুষ। বাড়ি ফিরে এসে শশাঙ্ক স্ত্রীর সঙ্গে যে আলাপ করে সেটা না স্নিগ্ধ ভাষায় না শান্ত ভঙ্গিতে। শর্মিলা চুপ করে ভৎসনা মেনে নেয়। কি করবে? থাকতে পারে না। যত প্রকার অসম্ভব বিপত্তি ওর অনুপস্থিতির অপেক্ষায় স্বামীর পথে ষড়যন্ত্র করে, এ আশঙ্কাও কিছুতেই মন থেকে তাড়াতে পারে না। বাইরে লোক এসেছে হয়তো কাজের কথায়। ক্ষণে ক্ষণে অন্তঃপুর থেকে ছোট ছোট চিরকুট আসছে। মনে আছে তোমার কাল অসুখ করেছিল? আজ সকাল সকাল খেতে এসো। রাগ করে শশাঙ্ক, আবার হারও মানে। বড় দুঃখে একবার স্ত্রীকে বলেছিল, উফ, দোহায় তোমার, চক্রবর্তী বাড়ির গিন্নির মতো একটা ঠাকুর দেবতা আশ্রয় করো। তোমার মনোযোগ আমার একলার পক্ষে বেশি। দেবতার সঙ্গে সেটা ভাগাভাগি করে নিতে পারলে সহজ হয়। যতই বাড়াবাড়ি করো দেবতা আপত্তি করবেন না। কিন্তু কিন্তু মানুষ যে দুর্বল। হায় হায়, একবার কাকা বাবুর সঙ্গে যখন হরিদ্বার গিয়েছিলাম, মনে আছে তোমার অবস্থা? অবস্থাটা যে অত্যন্ত শোচনীয় হয়েছিল একথা শশাঙ্কই প্রচুর অলংকার দিয়ে একদা স্ত্রীর কাছে ব্যাখ্যা করেছে। জানত এই অত্যুক্তিতে শর্মিলা যেমন অনুত্তপ্ত তেমনি আনন্দিত হবে। আজ সেই অমিত ভাষণের প্রতিবাদ করবে কোন মুখে? চুপ করে মেনে যেতে হলো। শুধু তাই নয়, সেদিনই ভোরবেলায় অল্প একটু যেন সর্দির আভাস দেখা দিয়েছে। শর্মিলার এই কল্পনা অনুসারে তাকে কুইনিন খেতে হলো 10 গ্রেন। তাছাড়া তুলসী পাতার রস দিয়ে চা। আপত্তি করবার মুখ ছিল না, কারণ ইতিপূর্বে অনুরূপ অবস্থায় আপত্তি করেছিল। কুইনিন খায়নি, জ্বরও হয়েছিল। এই বৃত্তান্তটি শশাঙ্কের ইতিহাসে অপরিমোচনীয় অক্ষরে লিপিবদ্ধ হয়ে গেছে। ঘরে আরোগ্য এবং আরামের জন্য শর্মিলার এই যেমন সস্নেহ ব্যগ্রতা, বাইরে সম্মান রক্ষার জন্য তার সতর্কতা তেমনই সতেজ। একটা দৃষ্টান্ত মনে পড়ছে। একবার বেড়াতে গিয়েছিল নৈনিতালে। আগে থাকতে সমস্ত পথ কামরা ছিল রিজার্ভ করা। জাংশনে এসে গাড়ি বদলে আহারের সন্ধানে গেছে। ফিরে এসে দেখে উর্দি পরা দুজন মূর্তি ওদের কামরা বেদখল করবার উপযোগে প্রবৃত্ত। স্টেশন মাস্টার এসে এক বিশ্ববিস্তৃত জেনারেলের নাম করে বললে কামরাটা নাকি তাঁরই। ভুলে অন্য নাম খাটানো হয়েছে। শশাঙ্ক চক্ষু বিস্ফারিত করে সসম্ভ্রমে অন্যত্র যাওয়ার উপক্রম করছে। হেনকালে শর্মিলা গাড়িতে উঠে দরজা আগলে বলল, দেখতে চাই আমায় কে নামায়, ডেকে আনো তোমার জেনারেলকে। শশাঙ্ক তখনও সরকারি কর্মচারী। উপরওয়ালার জ্ঞাতি গোত্রকে যথোচিত পাশ কাটিয়ে নিরাপদে পথে চলতে সে অভ্যস্ত। সে ব্যস্ত হয়ে যত বলে, আহা কাজ কি, আরও তো গাড়ি আছে, শর্মিলা কানই দেয় না। অবশেষে জেনারেল সাহেব রিফ্রেশমেন্ট রুমে আহার সমাধা করে চুরুট মুখে দূর থেকে স্ত্রীমূর্তির উগ্রতা দেখে সরে গেল। শশাঙ্ক স্ত্রীকে জিজ্ঞাসা করলে, জানো কত বড় লোকটা? জানার গরজ নেই। যে গাড়িটা আমাদের, সে গাড়িতে ও তোমার চেয়ে বড় নয়। যদি অপমান করতো? তুমি আছো কি করতে? শশাঙ্ক শিবপুরে পাশ করা ইঞ্জিনিয়ার। ঘরের জীবনযাত্রায় শশাঙ্কের যতই ঢিলেমি থাক, চাকরির কাজে সে পাকা। প্রধান কারণ কর্মস্থানে যে তুঙ্গি গ্রহের নির্মম দৃষ্টি, সে হচ্ছে যাকে চলতি ভাষায় বলে বড় সাহেব। স্ত্রী গ্রহ সে নয়। শশাঙ্ক ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ারি পদে যখন অ্যাক্টিংই করছে, এমন সময় আসন্ন উন্নতির মোড় ফিরে গেল উল্টো দিকে। যোগ্যতা ডিঙিয়ে কাঁচা অভিজ্ঞতা সত্ত্বেও যে ইংরেজ যুবক বিরল গুম্ফরেখা নিয়ে তার আসন দখল করলে, কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্তার সম্পর্ক এবং সুপারিশ বহন করে তার এই অভাবনীয় আবির্ভাব শশাঙ্ক বুঝে নিয়েছে। এই অর্বাচীনকে উপরের আসনে বসিয়ে নিচের স্তরে থেকে তাকেই কাজ চালিয়ে নিতে হবে। কর্তৃপক্ষ চিঠি চাপড় মেরে বললে,
ভেরি সরি মজুমদার, তোমাকে যত শীঘ্র পারি উপযুক্ত স্থান জুটিয়ে দেব। এরা দুজনেই একজন ফ্রিম্যাসন লজের অন্তর্ভুক্ত। তবুও আশ্বাস এবং সান্ত্বনা সত্ত্বেও সমস্ত ব্যাপারটা মজুমদারের পক্ষে অত্যন্ত বিস্বাদ হয়ে উঠল। ঘরে এসে ছোটখাটো সব বিষয় খিটখিট শুরু করে দিলে। হঠাৎ চোখে পড়ল তার আপিস ঘরের এক কোণে ঝুল। হঠাৎ মনে হলো চৌকির ওপরে যে সবুজ রঙের ঢাকাটা আছে সে রংটা ও দু চক্ষে দেখতে পারে না। বেহারা বারান্দায় ঝাড় দিচ্ছিল, ধুলো উড়ছে বলে তাকে দিল একটা প্রকাণ্ড ধমক। আরে বেহারা, কি হচ্ছে নাকি? এত ধুলো উঠছে কেন? অনিবার্য ধুলো রোজই ওড়ে, কিন্তু ধমকটা সদ্য নতুন। অসম্মানের খবরটা স্ত্রীকে জানালেন না। ভাবলে যদি কানে ওঠে তাহলে চাকরির জালটাতে আরও একটা গ্রন্থি পাকিয়ে তুলবে। হয়তো স্বয়ং কর্তৃপক্ষের সঙ্গে ঝগড়া করে আসবে অমধুর ভাষায়। বিশেষত ওই ডোনাল্ডসনের ওপর তার রাগ আছে। একবার সে সার্কিট হাউসের বাগানে বাঁদরের উৎপাত দমন করতে গিয়ে ছররা গুলিতে শশাঙ্কর সোলার টুপি ফুটো করে দিয়েছে। বিপদ ঘটেনি, কিন্তু ঘটতে তো পারত। লোকে বলে দোষ শশাঙ্করই। শুনে তার রাগ আরও বেড়ে ওঠে ডোনাল্ডসনের ওপরই। সকলের চেয়ে রাগের কারণটা এই, বাঁদরকে লক্ষ্য করা গুলি শশাঙ্কের ওপর পড়াতে শত্রুপক্ষ এই দুটো ব্যাপারের সমীকরণ করে উচ্চহাস্য করেছে। শশাঙ্কের পদলাঘবের খবরটা শশাঙ্কের স্ত্রী স্বয়ং আবিষ্কার করলে। স্বামীর রকম দেখেই বুঝেছিল সংসারের কোনো দিক থেকে একটা কাঁটা উঁচিয়ে উঠেছে। তারপরে কারণ বের করতে সময় লাগেনি। কনস্টিটিউশনাল অ্যাজিটেশনের পথে গেল না, গেল সেলফ ডিটারমিনেশনের অভিমুখে। স্বামীকে বললে, আর নয়, এখনই কাজ ছেড়ে দাও। দিতে পারলে অপমানের জোঁকটা বুকের কাছ থেকে খসে পড়ে, কিন্তু ধ্যান দৃষ্টির সামনে প্রসারিত রয়েছে বাঁধা মাইনের অন্নক্ষেত্র এবং তার পশ্চিম দিগন্তে পেনশনের অবিচলিত স্বর্ণোজ্জ্বল রেখা। শশাঙ্ক মৌলি যে বছরে এমএসসি ডিগ্রির সর্বোচ্চ শিখরে সদ্য অধীরূঢ়, সেই বছরেই তার শ্বশুর শুভ কর্মে বিলম্ব করেননি। শশাঙ্কের বিবাহ হয়ে গেল শর্মিলার সঙ্গে। ধনী শ্বশুরের সাহায্যেই ইঞ্জিনিয়ারিং পাশ করলে। তারপরে চাকরিতে দ্রুত উন্নতির লক্ষণ দেখে রাজারাম বাবু জামাতার ভাবী সচ্ছলতার ক্রমবিকাশ নির্ণয় করে আশ্বস্ত হয়েছিলেন। মেয়েটিও আজ পর্যন্ত অনুভব করেনি তার অবস্থান্তর ঘটেছে। শুধু যে সংসারে অনটন নেই তা নয়, বাপের বাড়ির চালচলন এখনো বজায় আছে। তার কারণ এই পারিবারিক দৈরাজ্যে ব্যবস্থা বিধি শর্মিলার অধিকারে। ওর সন্তান হয়নি, হবার আশাও বোধ করি ছেড়েছে। স্বামীর সমস্ত উপার্জন অখণ্ডভাবে এসে পড়ে ওরই হাতে। বিশেষ প্রয়োজন ঘটলে ঘরের অন্নপূর্ণার কাছে ফিরে ভিক্ষা না চেয়ে শশাঙ্কের উপায় নেই। দাবি অসঙ্গত হলে নামঞ্জুর হয়, মেনে নেয় মাথা চুলকিয়ে। অপর কোনো দিক থেকে নৈরাশ্যটা পূরণ হয় মধুর রসে। শশাঙ্ক বললে, না না, চাকরি ছেড়ে দেওয়া আমার পক্ষে কিছুই নয়। তোমার জন্য ভাবি, কষ্ট হবে তোমারই। তার চেয়ে কষ্ট হবে যখন অন্যায়টাকে গিলতে গিয়ে গলায় বাঁধবে। আরে কাজ তো করা চাই। ধ্রুবকে ছেড়ে অধ্রুবকে খুঁজে বেড়াবো কোন পাড়ায়? সে পাড়া তোমার চোখে পড়ে না। তুমি যাকে ঠাট্টা করে বলো তোমার চাকরির লুচিস্তান, বেলুচিস্তান, মরু প্রদেশেরও পারে, তার বাইরের বিশ্বব্রহ্মাণ্ডকে তুমি গণ্যই করো না। উফ, সর্বনাশ! সে বিশ্বব্রহ্মাণ্ড যে প্রকাণ্ড। রাস্তাঘাট সার্ভে করতে বেরোবে কে? অত বড় দূরবীন পাই কোন বাজারে? মস্ত দূরবীন তোমাকে কষতে হবে না। আমার জ্ঞাতি সম্পর্কের মথুর দাদা কলকাতায় বড় কন্ট্রাক্টর, তার সঙ্গে ভাগে কাজ করলে দিন চলে যাবে। ভাগটা ওজনে অসমান হবে। এ পক্ষে বাটখারায় কমতি। খুঁড়িয়ে শরিকি করতে গেলে পদমর্যাদা থাকবে না। এ পক্ষে কোনো অংশেই কমতি নেই। তুমি জানো আমার বাবা আমার নামে ব্যাংকে যে টাকা রেখে গেছেন সুদে বাড়ছে। শরিকের কাছে তোমাকে খাটো হতে হবে না। আরে সে কি হয়, ও টাকা যে তোমার। বলে শশাঙ্ক উঠে পড়ল। বাইরে লোক বসে আছে,
শর্মিলা স্বামীর কাপড় ধরে টেনে বসিয়ে বললে, আমিও যে তোমারই। তারপর বললে, বের করো তোমার জেব থেকে ফাউন্টেন পেন। এই নাও চিঠির কাগজ, লেখো রেজিগনেশন পত্র। সেটা ডাকে রওনা না করে আমার শান্তি নেই। আমারও শান্তি নেই বোধ হচ্ছে। লিখলে রেজিগনেশন পত্র। পরদিনই শর্মিলা চলে গেল কলকাতায়। উঠল গিয়ে মথুর দাদার বাড়িতে। অভিমান করে বললে, একদিনও তো বোনের খবর নাও না। মেয়ে প্রতিদ্বন্দ্বী হলে বলতো, তুমিও তো নাও না। পুরুষের মাথায় সে জবাব জোগাল না। অপরাধ মেনে নিলে। বললে, নিঃশ্বাস ফেলবার কি সময় আছে? নিজে আছি কিনা তাই ভুলে যাই। আর তাছাড়া তোমরাও তো দূরে দূরে বেড়াও। কাগজে দেখলুম ময়ূরব না মথুরব কোথায় একটা ব্রিজ তৈরির কাজ পেয়েছো। পড়ে এত খুশি হলুম, তখনই মনে হলো মথুর দাদাকে নিজে গিয়ে কংগ্রাচুলেট করে আসি। একটু সবুর করো খুকি, এখনো সময় হয়নি। ব্যাপারখানা এই, নগদ টাকা ফেলার দরকার। মারোয়ারি ধনির সঙ্গে ভাগে কাজ করার কথা। শেষকালে প্রকাশ হলো, যেরকম শর্ত তাতে শ্বাসের ভাগটাই মারোয়ারির, আর ছিবড়ের ভাগটাই পড়বে ওর কপালে। তাই পিছোবার চেষ্টা। শর্মিলা ব্যস্ত হয়ে উঠে বললে, এ কখনোই হতে পারে না। ভাগে যদি কাজ করতে হয় আমাদের সঙ্গে করো। এমন কাজটা তোমার হাত থেকে ফসকে গেলে ভারী অন্যায় হবে। আমি থাকতে হতেই দেব না, যাই বলো তুমি। এরপরে লেখাপড়া হতেও দেরি হলো না। মথুর দাদার হৃদয়ও বিগলিত হলো। ব্যবসা চলল বেগে। এর আগে চাকরির দায়িত্বে শশাঙ্ক কাজ করেছে। সে দায়িত্বের সীমা ছিল পরিমিত। মনিব ছিল নিজের বাইরে। দাবি এবং দেয় সমান সমান ওজন মিলিয়ে চলত। এখন নিজেরই প্রভুত্ব নিজেকে চালায়। দাবি এবং দেয় এক জায়গায় মিলে গেছে। দিনগুলো ছুটিতে কাজেতে জালবোনা নয়, সময়টা হয়েছে নিরেট। যে দায়িত্ব ওর মনের ওপর চেপে সেটাকে ইচ্ছে করলেই ত্যাগ করা যায় বলেই তার জোর এত করা, আর কিছুই নয়। স্ত্রীর ঋণ শুধতেই হবে, তারপরে ধীরে সুস্থে চলবার সময় পাওয়া যাবে। বাঁ হাতের কবজিতে ঘড়ি, মাথায় শোলার টুপি, আস্তিন গোটানো খাকির প্যান্ট পরা, চামড়ার কোমরব আটা, মোটা শুকতলাওয়ালা জুতো, চোখে রোদ বাঁচাবার রঙিন চশমা। শশাঙ্ক উঠে পড়ে লেগে গেল কাজে। স্ত্রীর ঋণ যখন শোধ হবার কিনারায় এলো, তখনও স্টিমের দম কমায় না। মনটা তখন উঠেছে গরম হয়ে। ইতিপূর্বে সংসারের আয় ব্যয়ের ধারাটা বইতো একই খাদে। এখন হলো দুই শাখা, একটা গেল ব্যাংকের দিকে আর একটা গেল ঘরের দিকে। শর্মিলার বরাদ্দ পূর্বের মতোই আছে। সেখানকার দেনা পাওনার রহস্য শশাঙ্কের অগোচরে। আবার ব্যবসায়ের ওই চামড়া বাঁধানো হিসেবের খাতাটা শর্মিলার পক্ষে দুর্গম এবং দুর্গবিশেষ। তাতে ক্ষতি নেই, কিন্তু স্বামীর ব্যবসায়িক জীবনের কক্ষপথ ওর সংসার চক্রের বাইরে পড়ে যাওয়াতে সেই দিক থেকে ওর বিধিবিধান উপেক্ষিত হতে থাকে। মিনতি করে বলে, বাড়াবাড়ি করো না, শরীর ভেঙে যাবে। কোনো ফল হয় না। আশ্চর্য এই, শরীরও ভাঙছে না। স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, বিশ্রামের অভাব নিয়ে আক্ষেপ, আরামের খুঁটিনাটি নিয়ে ব্যস্ততা ইত্যাদি শ্রেণীর দাম্পত্যিক উৎকণ্ঠা সবেগে উপেক্ষা করে শশাঙ্ক সকাল বেলায় সেকেন্ড হ্যান্ড ফোর্ড গাড়ি নিয়ে নিজে হাঁকিয়ে শিঙে বাজিয়ে বেরিয়ে পড়ে। বেলা 2-2:30 সময় ঘরে ফিরে এসে বকুনি খায় এবং খাওয়াও দ্রুত হাত চালিয়ে শেষ করে। একদিন ওর মোটর গাড়ির সঙ্গে আর কার একটা গাড়ির ধাক্কা লাগলো। নিজে গেল বেঁচে, কিন্তু গাড়িটা হলো জখম। পাঠিয়ে দিল তাকে মেরামত করতে। শর্মিলা ব্যতিব্যস্ত হয়ে উঠল। বাষ্পাকুল কণ্ঠে বলল, গাড়ি তুমি নিজে হাঁকাতে পারবে না। শশাঙ্ক হেসে উঠে বললে, পরের হাতের আপদও তো একই জাতের দুশ্মন। একদিন কোন মেরামতের কাজ তদন্ত করতে গিয়ে জুতো ফুঁড়ে পায়ে ফুটল ভাঙা প্যাক বাক্সর পেরেক। হাসপাতালে গিয়ে ব্যান্ডেজ বেঁধে ধনুষ টঙ্কারে টিকে নিলে। সেদিন কান্নাকাটি করলে শর্মিলা। বললে, কিছুদিন শুয়ে থাকো,
শশাঙ্ক অত্যন্ত সংক্ষেপে বলল, কাজ এর চেয়ে বাক্য আর সংক্ষেপে করা যায় না। শর্মিলা বললে, কিন্তু এবার বিনা বাক্যেই ব্যান্ডেজ শুদ্ধ চলে গেল কাজে। জোর খাটাতে আর সাহস হয় না। আপন ক্ষেত্রে পুরুষের জোর দেখা দিয়েছে। যুক্তি তর্ক কাকুতি মিনতির বাইরে একটি মাত্র কথা, কাজ আছে। শর্মিলা অকারণে উদ্বিগ্ন হয়ে বসে থাকে। দেরি হলেই ভাবে মোটরে বিপদ ঘটেছে। রোদ্দুর লাগিয়ে স্বামীর মুখ যখন দেখে রক্তবর্ণ, মনে করে নিশ্চয় ইনফ্লুয়েঞ্জা। ভয়ে ভয়ে আভাস দেয় ডাক্তারের। স্বামীর ভাবখানা দেখে ওইখানেই থেমে যায়। মন খুলে উদ্বেগ প্রকাশ করতেও আজকাল ভরসা হয় না। শশাঙ্ক দেখতে দেখতে রোদে পোড়া খটখটে হয়ে উঠেছে। খাঁটো আট কাপড়, খাঁটো আট অবকাশ, চলমান দ্রুত, কথাবার্তা স্ফুলিঙ্গের মতো সংক্ষিপ্ত। শর্মিলার সেবা এই দ্রুতলয়ের সঙ্গেই তাল রেখে চলতে চেষ্টা করে। স্টোভের কাছে কিছু খাবার সর্বদাই গরম রাখতে হয়। কখন স্বামী হঠাৎ অসময়ে বলে বসে, চললুম, হ্যাঁ ফিরতে দেরি হবে। মোটর গাড়িতে গোছানো থাকা সোডা ওয়াটার এবং ছোট টিনের বাক্সে শুকনো জাতের খাবার। একটা অডিকলনের শিশি বিশেষ দৃষ্টিগোচর রূপেই রাখা থাকে। যদি মাথা ধরে, গাড়ি ফিরে এলে পরীক্ষা করে দেখে কোনোটাই ব্যবহার করা হয়নি। মন খারাপ হয়ে যায়। সাফ কাপড় শোবার ঘরের প্রত্যহই সুপ্রকাশ্যভাবে ভাঁজ করা। তৎসত্ত্বেও অন্তত সপ্তাহে 4 দিন কাপড় ছাড়বার অবকাশ থাকে না। ঘরকন্যার পরামর্শ খুবই খাঁটো করে আনতে হয়েছে। জরুরি টেলিগ্রামের ঠোঁকর মারা ভাষার ধরনে সেও চলতে চলতে পিছু ডাকতে ডাকতে বলতে থাকে, ওগো শুনে যাও কথাটা। ওদের ব্যবসার মধ্যে শর্মিলার যে একটুখানি যোগ ছিল তাও গেল কেটে। ওর টাকাটা এসেছে সুদে আসলে শোধ হয়ে। সুদও দিয়েছে মাপঝোঁক করা হিসেবে, দস্তুর মতো রসিদ নিয়ে। শর্মিলা বলে, বাস রে, ভালোবাসাতেও পুরুষ আপনাকে সবটা মিলতে পারে না, একটা জায়গা ফাঁকা রাখে, সেইটাতে ওদের পৌরুষের অভিমান। লাভের টাকা থেকে শশাঙ্ক মনের মতো বাড়ি খাড়া করেছে ভবানীপুরে। ওর শখের জিনিস। স্বাস্থ্য আরাম শৃঙ্খলার নতুন নতুন প্ল্যান আসছে মাথায়। শর্মিলাকে আশ্চর্য করার চেষ্টা। শর্মিলাও বিধিমতো আশ্চর্য হতে ত্রুটি করে না। ইঞ্জিনিয়ার একটা কাপড় কাঁচা কলের পত্তন করেছে। শর্মিলা সেটাকে ঘুরে ফিরে দেখে খুব তারিফ করলে। মনে মনে বললে, কাপড় আজও যেমন ধোবার বাড়ি যাচ্ছে, কালও তেমনিই যাবে। ময়লা কাপড়ের গর্ধব বাহনকে বুঝে নিয়েছি, তার বিজ্ঞান বাহনকে বুঝিনে। আলুর খোসা ছাড়াবার যন্ত্রটা দেখে তাক লেগে গেল। বললে, আলুর দম তৈরি করবার 12 আনা দুঃখ যাবে কেটে। পরে শোনা গেছে সেটা ফুটো ডেকচি, ভাঙা কাতলি প্রভৃতির সঙ্গে একটা বিস্মৃতি সজ্জায় নৈষ্কর্ম লাভ করেছে। বাড়িটা যখন শেষ হয়ে গেল তখন এই স্থাবর পদার্থটার প্রতি শর্মিলার রুদ্ধ স্নেহের উদ্যম ছাড়া পেল। সুবিধে এই যে ইট কাঠের দেহটাকে ধৈর্য আটল। গোছানো গাছানো সাজানো গোছানোর মহোদ্যমের দুইজন বেহারা হাঁপিয়ে উঠল। একজন দিয়ে গেল জবাব, ঘরগুলোর গৃহসজ্জা চলছে শশাঙ্ককে লক্ষ্য করে। বৈঠকখানা ঘরে সে আজকাল প্রায়ই বসে না। তবুও তারই ক্লান্ত মেরুদণ্ডের উদ্দেশ্যে কুশন নিবেদন করা হচ্ছে নানা ফ্যাশনের। ফুলদানি একটা আধটা নয়, টিপায়ে টেবিলে ঝালরওয়ালা ফুল কাটা আবরণ। শোবার ঘরে দিনের বেলায় শশাঙ্কর সমাগম আজকাল বন্ধ, কেননা তার আধুনিক পঞ্জিকায় রবিবারটা সোমবারেরই যমজ ভাই। অন্য ছুটিতে কাজ যখন বন্ধ, তখনও ছুটো ছাঁটা কাজ কোথার থেকে সে খুঁজে বার করে। আপিস ঘরে গিয়ে প্ল্যান আঁকবার তেলা কাগজ কিংবা খাতাপত্র নিয়ে বসে। তবুও সাবেককালের নিয়ম চলছে। মোটা গদিওয়ালা সোফার সামনে প্রস্তুত থাকে পশমের চটিজোড়া। সেখানে পানের বাঁটায় আগেকার মতোই পান থাকে সাজা, আলনায় থাকে পাতলা সিল্কের পাঞ্জাবি, কোঁচানো ধুতি। আপিস ঘরটাতে হস্তক্ষেপ করতে সাহসের দরকার। তবুও শশাঙ্কের অনুপস্থিতিকালে
ঝাড়ন হাতে শর্মিলা সেখানে প্রবেশ করে। সেখানকার রক্ষণীয় এবং বর্জনীয় বস্তুপুজ্যের মধ্যে সজ্জা এবং শৃঙ্খলার সমন্বয় সাধনে তার অধ্যাবসায় অপ্রতিহত। শর্মিলা সেবা করছে, কিন্তু আজকাল সেই সেবার অনেকখানি অগোচরে। আগে তার যে আত্মনিবেদন ছিল, প্রত্যক্ষের কাছে এখন তার প্রয়োগটা প্রতীকে, ঘরবাড়ি সাজানোয়, বাগান করায়, যে চৌকিতে শশাঙ্ক বসে তারই রেশমের ঢাকায়, বালিশের ওয়ারের ফুল কাটা কাজে, আপিসের টেবিলের কোণে রজনীগার গুচ্ছে সজ্জিত নীল স্ফটিকের ফুলদানিতে। নিজের অর্ঘ্যকে পূজাবেদীর থেকে দূরে স্থাপন করতে হলো, কিন্তু অনেক দুঃখে। এই অল্পদিন আগেই যে ঘা পেয়েছে তার চিহ্ন গোপনে চোখের জল ফেলে ফেলে মুছতে হয়েছে। সেদিন 29শে কার্তিক শশাঙ্কের জন্মদিন, শর্মিলার জীবনের সবচেয়ে বড় পরব। যথারীতি বাবুদের নিমন্ত্রণ করা হলো। ঘরদুয়োর বিশেষ করে সাজানো হয়েছে ফুলে পাতায়। সকালের কাজ সেরে শশাঙ্ক বাড়ি ফিরে এসে বললে, আরে এ কি ব্যাপার, পুতুলের বিয়ে নাকি? হায় রে কপাল, আজ তোমার জন্মদিন, সে কথাটাও ভুলে গেছো? যাই বলো, বিকেলে কিন্তু তুমি বেরোতে পারবে না। বিজনেস মৃত্যুদিন ছাড়া আর কোনো দিনের কাছে মাথা হেট করে না, বুঝলে? আর কোনোদিন বলবো না, আজ লোকজন নেমন্তন্ন করে ফেলেছি। দেখো শর্মিলা, তুমি আমাকে খেলনা বানিয়ে বিশ্বের লোক ডেকে খেলা করবার চেষ্টা করো না। এই বলে শশাঙ্ক দ্রুত চলে গেল। শর্মিলা শোবার ঘরে দরজা বন্ধ করে খানিকক্ষণ কাঁদলে। অপরাহ্নে লোকজন এলো। বিজনেসের সর্বোচ্চ দাবি তারা সহজেই মেনে নিলে। এটা যদি হতো কালিদাসের জন্মদিন, তবে শকুন্তলার তৃতীয় অঙ্ক লেখবার ওজোরটাকে সকলেই নিশ্চয় নিতান্ত বাজে বলে ধরে নিত। কিন্তু বিজনেস, আমোদ প্রমোদ যথেষ্ট হলো। নালুবাবু থিয়েটারের নকল করে সবাইকে খুব হাসালেন। শর্মিলাও সে হাসিতে যোগ দিলে। শশাঙ্ক বিরহিত শশাঙ্কের জন্মদিন সাষ্টাঙ্গ প্রণিপাত করলে শশাঙ্ক অধিষ্ঠিত বিজনেসের কাছে। দুঃখ যথেষ্ট হলো, তবুও শর্মিলার মনও দূর থেকে প্রণিপাত করলে শশাঙ্কের এই ধাবমান কাজের রথের ধ্বজাটাকে। ওর কাছে সেই দূরধিগম্য কাজ, যা কারোর ক্ষতি করে না, স্ত্রীর মিনতিকে না, নিমন্ত্রণকে না, নিজের আরামকে না, এই কাজের প্রতি শ্রদ্ধা দ্বারা পুরুষ মানুষ নিজেকে শ্রদ্ধা করে। এ তার আপন শক্তির কাছে আপনাকে নিবেদন। শর্মিলা ঘরকন্যার প্রাত্যহিক কর্মধারার পারে দাঁড়িয়ে সসম্ভ্রমে চেয়ে দেখে তার পরপারে শশাঙ্কের কাজ। বহু ব্যাপক তার সত্তা। ঘরের সীমানা ছাড়িয়ে চলে যায় সে দূর দেশে, দূর সমুদ্রের পারে। জানা অজানা কত লোককে টেনে নিয়ে আসে আপন শাসন জালে। নিজের অদৃষ্টের সঙ্গে পুরুষের প্রতিদিনের সংগ্রাম। তাঁরই বন্ধুর যাত্রাপথে মেয়েদের কোমল বাহুবন্ধন যদি বা বাধা ঘটাতে আসে, তবে পুরুষ তাকে নির্মম বেগে ছিন্ন করে যাবে বইকি। এই নির্মমতাকে শর্মিলা ভক্তির সঙ্গেই মেনে নিলে। মাঝে মাঝে থাকতে পারে না। যেখানে অধিকার নেই হৃদয়ের টানে, সেখানেও নিয়ে আসা তার সকরুণ উৎকণ্ঠা আঘাত পায়। সে আঘাতকে প্রাপ্য গণ্য করেই ব্যথিত মনে পথ ছেড়ে দিয়ে ফিরে আসে। দেবতাকে বলে, দৃষ্টি রেখো। সেখানে তার নিজের গতিবিধি অবরুদ্ধ। ব্যাংকের জমা টাকায় সওয়ার হয়ে এ পরিবারের সমৃদ্ধি যে সময়টাতে ছুটে চলেছে, 6 সংখ্যার অঙ্কের দিকে সেই সময়ে শর্মিলাকে ধরল দুর্বোধ কোনো এক রোগে। উঠবার শক্তি রইল না। এ নিয়ে কেন যে দুর্ভাবনা, সে কথা বিবৃত করা দরকার। রাজারামবাবু ছিলেন শর্মিলার বাপ। বরিশাল অঞ্চলে এক গঙ্গার মোহনার কাছে তাঁর অনেকগুলি মস্ত জমিদারি। তাছাড়া জাহাজ তৈরির ব্যবসায়ে তার শেয়ার আছে শালিমারের ঘাটে। তার জন্ম সেকালের সীমানায়, একালের শুরুতে। কুস্তিতে, শিকারে, লাঠি খেলায় ছিলেন ওস্তাদ। পাখোয়াজে নাম ছিল প্রসিদ্ধ।
মার্চেন্ট অফ ভেনিস, জুলিয়াস সিজার, হ্যামলেট থেকে 2-4 পাতা মুখস্থ বলে যেতে পারতেন। মেকলের ইংরেজি ছিল তার আদর্শ। বাংলা ভাষায় তার শ্রদ্ধার সীমা ছিল মেঘনাদ বধ কাব্য পর্যন্ত। মধ্যবয়সে মদ এবং নিষিদ্ধ ভোজ্যকে আধুনিক চিত্তকর্ষের আবশ্যক অঙ্গ বলে জানতেন। শেষ বয়সে ছেড়ে দিয়েছিলেন। সযত্ন ছিল তার পরিচ্ছদ। সুন্দর গম্ভীর ছিল তাঁর মুখশ্রী। দীর্ঘ বলিষ্ঠ ছিল তার দেহ। মেজাজ ছিল মজলিসি। কোনো প্রার্থী তাকে ধরে পড়লে না বলতে জানতেন না। নিষ্ঠা ছিল না পূজার্চনায়, অথচ সেটা সমারোহে প্রচলিত ছিল তার বাড়িতে। সমারোহ দ্বারা কৌলিক মর্যাদা প্রকাশ পেত। পূজাটা ছিল মেয়েদের এবং অন্যদের জন্য। ইচ্ছে করলে অনায়াসেই রাজা উপাধি পেতে পারতেন। ঔদাস্যের কারণ জিজ্ঞাসা করলে রাজারাম হেসে বলতেন, পিতৃদত্ত রাজোপাধি ভোগ করছেন, তার উপরে অন্য উপাধিকে আসন দিলে সম্মান খর্ব হবে। গভর্নমেন্ট হাউসে তাঁর ছিল বিশেষ দেউড়িতে সম্মানিত প্রবেশিকা। কর্তৃপক্ষীয় পদস্থ ইংরেজ তাঁর বাড়িতে চিরপ্রচলিত জগদ্ধাত্রী পুজোয় শ্যাম্পেন প্রসাদ ভুরি পরিমাণেই অন্তরস্থ করতেন। শর্মিলার বিবাহের পরে তাঁর পত্নীহীন ঘরে ছিল বড় ছেলে হেমন্ত, তার ছোট মেয়ে উর্মিমালা। ছেলেটিকে অধ্যাপকবর্গ বলতেন দীপ্তিমান, ইংরেজিতে যাকে বলে ব্রিলিয়েন্ট। চেহারা ছিল পিছন ফিরে চেয়ে দেখবার মতো। এমন বিষয় ছিল না যাতে বিদ্যা না চড়েছে পরীক্ষা মানের ঊর্ধ্বতম মার্কা পর্যন্ত। তাছাড়া ব্যায়ামের উৎকর্ষে বাপের নাম রাখতে পারবে এমন লক্ষণ প্রবল। বলা বাহুল্য, তার চারিদিকে উৎকণ্ঠিত কন্যামণ্ডলীর কক্ষ প্রদক্ষিণ সবেগে চলছিল, কিন্তু বিবাহে তার মন তখনও উদাসীন। উপস্থিত লক্ষ্য ছিল ইউরোপীয় বিশ্ববিদ্যালয়ের উপাধি সংগ্রহের দিকে। সেই উদ্দেশ্য মনে নিয়ে ফরাসি জার্মান শেখা শুরু করেছিলেন। আর কিছু হাতে না পেয়ে অনাবশ্যক হলেও আইন পড়া যখন আরম্ভ করেছে, এমন সময় হেমন্তের অন্ত্রে কিংবা শরীরে কোন যন্ত্রে কি একটা বিকার ঘটল, ডাক্তারেরা কিছুই তার কিনারা করতে পারলেন না। গোপনচারী রোগ সবল দেহে যেন দুর্গের আশ্রয় পেয়েছে। তার খোঁজ পাওয়া যেমন শক্ত হলো, তাকে আক্রমণ করাও তেমনি। সেকালের এক ইংরেজি ডাক্তারের ওপর রাজা নামের ছিল অবিচলিত আস্থা। অস্ত্রচিকিৎসায় লোকটি যশস্বী। রোগীর দেহে শান শুরু করলেন। অস্ত্র ব্যবহারের অভ্যাসবশত অনুমান করলেন দেহের দুর্গম গহনে বিপদ আছে বদ্ধমূল, সেটা উৎপাটনযোগ্য। অস্ত্রের সুকৌশল সাহায্যে স্তর ভেদ করে যেখানটা অনাবৃত হলো সেখানে কল্পিত শত্রুও নেই, তার অত্যাচারের চিহ্নও নেই। ভুল শোধরাবার রাস্তা রইল না। ছেলেটি মারা গেল। বাপের মনে বিষম দুঃখ কিছুতেই শান্ত হতে চাইল না। মৃত্যু তাকে তত বাজেনি, কিন্তু অমন একটা সজীব সুন্দর বলিষ্ঠ দেহকে এমন করে খণ্ডিত করা স্মৃতিটা দিনরাত তাঁর মনের মধ্যে কালো হিংস্র পাখির মতো তীক্ষ্ণ নখ দিয়ে আঁকড়ে ধরে রইল। মর্ম শোষণ করে টানলে তাকে মৃত্যুর মুখে। নতুন পাশ করা ডাক্তার হেমন্তের পূর্ব সহাধ্যায়ী নীরদ মুখুজ্জে ছিলেন শুশ্রূষার সহায়তা কাজে। বরাবর জোর করে সে বলে এসেছে ভুল হচ্ছে। সে নিজে ব্যামোর একটা স্বরূপ নির্ণয় করেছিল, পরামর্শ দিয়েছিল দীর্ঘকাল শুকনো জায়গায় হাওয়া বদল করতে। কিন্তু রাজারামের মনে তাদের পৈতৃক যুগের সংস্কার ছিল অটল। তিনি জানতেন যমের সঙ্গে দুঃসাধ্য লড়াই বাঁধলে তার উপযুক্ত প্রতিদ্বন্দ্বী একমাত্র ইংরেজ ডাক্তার। এ ব্যাপারে নীরদের পরে অযথা মাত্রই তাঁর স্নেহ ও শ্রদ্ধা বেড়ে গেল। তাঁর ছোট মেয়ে উর্মির অকস্মাৎ মনে হলো এই মানুষটার প্রতিভা অসামান্য। বাবাকে বললে, দেখো তো বাবা, অল্প বয়স অথচ
নিজের পরের কি দৃঢ় বিশ্বাস, আর অত বড় হাড়চৌড়া বিলিতি ডাক্তারের মতো বিরুদ্ধে নিজের মতকে নিঃসংশয় প্রচার করতে পারে এমন অসংকুচিত সাহস। ডাক্তারি বিদ্যে কেবল শাস্ত্রগত নয়, কারোর কারোর মধ্যে থাকে ওটার দুর্লভ দৈব সংস্কার। নিরোদের দেখছি তাই। এদের ভক্তির শুরু হলো একটা ছোট প্রমাণ নিয়ে, শোকের আঘাতে, পরিতাপের বেদনায়। তারপরে প্রমাণের অপেক্ষা না করে সেটা আপনি বেড়ে চলল। রাজারাম একদিন মেয়েকে বললেন, দেখ উর্মি, আমি যেন শুনতে পাই হেমন্ত আমাকে কেবলই ডাকছে, বলছে মানুষের রোগের দুঃখ দূর করো। স্থির করেছি তার নামে একটা হাসপাতাল প্রতিষ্ঠা করব। উর্মি তার স্বভাবসিদ্ধ উৎসাহে উচ্ছ্বসিত হয়ে বলল, খুব ভালো হবে, আমাকে পাঠিয়ে দিও ইউরোপে। ডাক্তারি শিখে ফিরে এসে যেন হাসপাতালের ভার নিতে পারি। কথাটা রাজারামের হৃদয়ে গিয়ে লাগলো। বললেন, ওই হাসপাতাল হবে দেবত্র সম্পত্তি, তুই হবি সেবায়েত। হেমন্ত বড় দুঃখ পেয়ে গেছে, তোকে সে বড় ভালোবাসতো। তোর এই পুণ্য কাজে পরলোকে সে শান্তি পাবে। তার রোগশয্যায় তুই তো দিন রাত্রি তার সেবা করেছিস, সেই সেবাই তোর হাতে আরো বড় হয়ে উঠবে। বনেদি ঘরের মেয়ে ডাক্তারি করবে, এটাও সৃষ্টি ছাড়া বলে বৃদ্ধের মনে হলো না। রোগের হাত থেকে মানুষকে বাঁচানো বলতে যে কতখানি বোঝায়, আজ সেটা আপন মর্মের মধ্যে বুঝেছেন। তাঁর ছেলে বাঁচেনি, কিন্তু অন্যের ছেলেরা যদি বাঁচে তাহলে যেন তার ক্ষতিপূরণ হয়, তাঁর শোকের লাঘব হতে পারে। মেয়েকে বললেন, এখানকার ইউনিভার্সিটিতে বিজ্ঞানের শিক্ষাটা শেষ হয়ে যাক, তারপরে তুই ইউরোপে। এখন থেকে রাজারামের মনে একটা কথা ঘুরে বেড়াতে লাগলো। সে ওই নিরোধ ছেলেটির কথা, একেবারে সোনার টুকরো। যত দেখছেন ততই লাগছে চমৎকার। পাশ করেছে বটে, কিন্তু পরীক্ষার তেপান্তর মাঠ পেরিয়ে গিয়ে ডাক্তারি বিদ্যার সাত সমুদ্রে দিন রাত সাঁতার কেটে বেড়াচ্ছে। অল্প বয়স, অথচ আমোদ প্রমোদ কোনো কিছুতেই টলে না মন। হালে যত কিছু আবিষ্কার তাই আলোচনা করছে উল্টে পাল্টে, পরীক্ষা করছে আর ক্ষতি করছে নিজের পসারের। অত্যন্ত অবজ্ঞা করছে তাদের যাদের পসার জমেছে। বলতো মূর্খেরা লাভ করে উন্নতি, যোগ্য ব্যক্তিরা লাভ করে গৌরব। কথাটা সংগ্রহ করেছে কোনো একটা বই থেকে। অবশেষে একদিন রাজারাম উর্মিকে বললেন, রুমি, ভেবে দেখলুম আমাদের হাসপাতালে তুই নিরোদের সঙ্গিনী হয়ে কাজ করলেই কাজটা সম্পূর্ণ হবে, আর আমিও নিশ্চিন্ত হতে পারবো। ওর মতো অমন ছেলে পাবো কোথায়? হ্যাঁ, রাজারাম আর যাই পারুন হেমন্তের মনকে অগ্রাহ্য করতে পারতেন না। সে বলতো মেয়ের পছন্দ উপেক্ষা করে বাপ মায়ের পছন্দে বিবাহ ঘটানো বর্বরতা। রাজারাম একদা তর্ক করেছিলেন, বিবাহ ব্যাপারটা শুধু ব্যক্তিগত নয়, তাঁর সঙ্গে সংসার জড়িত। তাই বিবাহে শুধু ইচ্ছের দ্বারা নয়, অভিজ্ঞতার দ্বারা চালিত হওয়ার দরকার আছে। তর্ক যেমনই করুন, অভিরুচি যেমনই থাক, হেমন্তের পরে তাঁর স্নেহ এত গভীর যে তার ইচ্ছাই এই পরিবারে জয়ী হল। নিরোধ মুখুজ্জের এ বাড়িতে গতিবিধি ছিল। হেমন্ত ওর নাম দিয়েছিল আউল, অর্থাৎ প্যাঁচা। অর্থ ব্যাখ্যা করতে বললে সে বলতো ও মানুষটা পৌরাণিক, মাইথোলজিক্যাল। ওর বয়স নেই, কেবল আছে বিদ্যে। তাই আমি ওকে বলি মিনার্ভার বাহন। নিরোধ এদের বাড়িতে মাঝে মাঝে চা খেয়েছে, হেমন্তের সঙ্গে তুমুল তর্ক চালিয়েছে। মনে মনে উর্মিকে নিশ্চয়ই লক্ষ্য করেছে, কিন্তু ব্যবহারে করেনি যে তার কারণ। এক্ষেত্রে যথোচিত ব্যাপারটাই ওর স্বভাবে নেই। ও আলোচনা করতে পারে, আলাপ করতে জানে না। যৌবনের উত্তাপ ওর মধ্যে যদিও থাকে, তার আলোটা নেই। এই জন্যেই যেসব যুবকের মধ্যে যৌবনটা যথেষ্ট প্রকাশমান, তাদের অবজ্ঞা করেই ও
আত্মপ্রসাদ লাভ করে। এই সকল কারণে ওকে উর্মির উমেদার শ্রেণীতে গণ্য করতে কেউ সাহস করেনি। অথচ এই প্রতীয়মান নিরাসিক্তই বর্তমান কারণের সঙ্গে যুক্ত হয়ে ওর পরে উর্মির শ্রদ্ধাকে সম্ভ্রমের সীমায় টেনে এনেছিল। রাজারাম যখন স্পষ্ট করেই বললেন যে যদি মেয়ের মনে কোনো দ্বিধা না থাকে তবে নীরদের সঙ্গে তার বিবাহ হলে আমি খুশি হব। তখন মেয়ে অনুকূল ইঙ্গিতেই মাথা নাড়লে, কেবল সেই সঙ্গেই জানালে এদেশের এবং বিলেতের শিক্ষাপালা সমাধা করে বিবাহ তার পরিণামে। বাবা বললেন, এই কথাই ভালো, কিন্তু পরস্পরের সম্মতিক্রমে সম্বন্ধ পাকা হয়ে গেলে আর কোনো ভাবনা থাকে না। নীরদের সম্মতি পেতে দেরি হয়নি। যদিও তার ভাবে প্রকাশ পেল উদ্ভাবন বৈজ্ঞানিকের পক্ষে ত্যাগ স্বীকার প্রায় আত্মঘাতের কাছাকাছি। বোধ করি এই দুর্যোগ কথঞ্চিত উপশমের উপায় স্বরূপে শর্ত রইল যে পড়াশুনো এবং সকল বিষয়েই নীরদ উর্মিকে পরিচালনা করবে, অর্থাৎ ভাবী পত্নী রূপে ওকে ধীরে ধীরে নিজের হাতে গড়ে তুলবে। সেটাও হবে বৈজ্ঞানিকভাবে, দৃঢ় নিয়ন্ত্রিত নিয়মে, ল্যাবরেটরির অভ্রান্ত প্রক্রিয়ার মতো। নীরদ উর্মিকে বললে, পশুপক্ষীরা প্রকৃতির কারখানা থেকে বেরিয়েছে, তৈরি জিনিস, কিন্তু মানুষ কাঁচা মাল মশলা। স্বয়ং মানুষের উপর ভার তাকে গড়ে তোলা। আচ্ছা, পরীক্ষা করুন, বাধা পাবেন না। তোমার মধ্যে শক্তি নানাবিধ আছে, তাদের বেঁধে তুলতে হবে তোমার জীবনের একটিমাত্র লক্ষ্যের চারিদিকে। তাহলেই তোমার জীবন অর্থ পাবে। বিক্ষিপ্তকে সংক্ষিপ্ত করতে হবে একটা অভিপ্রায়ের টানে। আর্ট হয়ে উঠবে, ডাইনামিক হবে। উর্মি পুলকিত হয়ে ভাবলে অনেক যুবক ওদের চায়ের টেবিলে, ওদের টেনিস কোর্টে এসেছে, কিন্তু ভাববার যোগ্য কথা তারা কখনো বলেনি, আর কেউ বললে হাই তোলে। বস্তুত নিরতিশয় গভীরভাবে কথা বলবার একটা ধরন আছে নীরদের। সে যাই বলুক, উর্মির মনে হয় এর মধ্যে একটা আশ্চর্য তাৎপর্য আছে, অত্যন্ত বেশি ইন্টেলেকচুয়াল। রাজারাম ওর বড় জামাইকেও ডাকলেন। মাঝে মাঝে নিমন্ত্রণ উপলক্ষে চেষ্টা করলেন পরস্পরকে ভালো করে আলাপ করিয়ে দেবার। শশাঙ্ক শর্মিলাকে বললে, ছেলেটা অসহ্য জ্যাঠা, ও মনে করে আমরা সবাই ওর ছাত্র, তাও পড়ে আছি শেষ বেঞ্চির শেষ কোণে। ওটা তোমার জেলাসি। কেন? আমার তো ওকে বেশ লাগে। ছোট বোনের সঙ্গে ঠাঁই বদল করলে কেমন হয়? তাহলে তুমি হয়তো হাঁপ ছেড়ে বাঁচো, আমার কথা আলাদা। শশাঙ্কের প্রতি নীরদেরও যে ভাতৃভাব বেড়ে উঠেছে তা মনে হয় না। মনে মনে বলে, তো মজুর, ও কি বৈজ্ঞানিক? হাত আছে, মাথাটা কই? শশাঙ্ক নীরদকে নিয়ে শ্যালীকে প্রায় ঠাট্টা করে বলে, হ্যাঁ, এবার পুরনো নাম বদলাবার দিন এলো যে। ইংরেজি মতে? না না, বিশুদ্ধ সংস্কৃত মতে। নতুন নামটা শুনি। বিদ্যুৎলতা। নীরদের পছন্দ হবে। ল্যাবরেটরিতে ওই পদার্থটার সঙ্গে পরিচয় আছে। এবার ঘরে পড়বে বাঁধা। মনে মনে বলে, সত্যি এই নামটাই একে ঠিক মানায় বটে। ভিতরে ভিতরে একটা খোঁচা লাগে। হায় রে, এত বড় প্রিগডার হাতে পড়বে এমন একটা মেয়ে। কার হাতে পড়লে যে শশাঙ্কের রুচিতে ঠিক সন্তোষজনক এবং সান্ত্বনাজনক হতে পারত তা বলা শক্ত। অল্পদিনের মধ্যে রাজারামের মৃত্যু হল। উর্মির ভাবী সত্ত্বাধিকারী নিরোধনাথ একাগ্র মনে তার পরিণতি সাধনের ভার নিলে। উর্মিমালা যতটা দেখতে ভালো, তার চেয়েও তাকে দেখায় ভালো। তার চঞ্চল দেহে মনের উজ্জ্বলতা ঝলমল করে বেড়ায়। সকল বিষয়েই তার ঔৎসুক্য রয়েছে। সায়েন্সে যেমন তার মন, সাহিত্যে তার চেয়ে বেশি বই কি কম নয়। ময়দানে ফুটবল দেখতে যেতে তার অসীম আগ্রহ। সিনেমা দেখাটাকে সে অবজ্ঞা করে না। প্রেসিডেন্সি কলেজে বিদেশ থেকে এসেছে ফিজিক্সের ব্যাখ্যাকর্তা, সে সভাতেও সে উপস্থিত। রেডিওতে কান পাতে, হয়তো বলে ছ্যাঁ, কিন্তু কৌতূহলও যথেষ্ট।
বিয়ে করতে রাস্তা দিয়ে বর চলেছে বাজনা বাজিয়ে, ও ছুটে আসে বারান্দায়। জুওলজিক্যালে বারে বারে বেরিয়ে আসে। ভারী আমোদ লাগে, বিশেষত বাঁদরের খাঁচার সামনে। বাবা যখন মাছ ধরতে যেতেন, ছিপ নিয়ে ও তার পাশে গিয়ে বসত। টেনিস খেলে, ব্যাডমিন্টন খেলাতেও সে ওস্তাদ। এসব দাদার কাছে শিক্ষা। তম্বি সে সঞ্চারিণী লতার মতো, একটু হাওয়াতেই দুলে ওঠে। সাজসজ্জা সহজ এবং পরিপাটি। জানে কেমন করে শাড়িটাতে এখানে ওখানে অল্প একটুখানি টেনে টুনে ঘুরিয়ে ফিরিয়ে ঢিল দিয়ে আঁটো করে অঙ্গ শোভা রচনা করতে হয়, অথচ তার রহস্য ভেদ করা যায় না। গান ভালো গাইতে জানে না, কিন্তু সে তার বাজায়। সেই সঙ্গীত দেখবার না শোনবার কে জানে। মনে হয় ওর দুরন্ত আঙুলগুলো কোলাহল করছে। কথা কবার বিষয়ের অভাব ঘটে না কখনো। হাসবার জন্যেও সঙ্গত কারণের অপেক্ষা করতে হয় না। সঙ্গদান করবার অজস্র ক্ষমতা যেখানে থাকে, সেখানকার ফাঁক ও একলা ভরিয়ে দেয়। কেবল নারীদের কাছে ও হয়ে যায় আর এক মানুষ। পালের নৌকোর হাওয়া যায় বন্ধ হয়ে, গুণের টানে চলে নম্র মন্থর গমনে। সবাই বলে উর্মির স্বভাব ওর ভাইয়েরই মতো প্রাণ পরিপূর্ণ। উর্মি জানে ওর ভাই ওর মনকে মুক্তি দিয়েছে। হেমন্ত বলতো, আমাদের ঘরগুলো এক একটা ছাঁচ, মাটির মানুষ গড়বার জন্যই। তাই তো এতকাল ধরে বিদেশি বাজিকর এত সহজে ৩৩ কোটি পুতুলকে নাচিয়ে বেরিয়েছে। সময় হলো না, কিন্তু উর্মির মনকে খুবই সজীব করে রেখে দিয়ে গেছে। মুশকিল বাঁধল এই নিয়ে। নীরদের কার্যপ্রণালী অত্যন্ত বিধিবদ্ধ। উর্মির জন্য পাঠ্য পর্যায়ের বাঁধা নিয়ম করে দিলে, ওকে উপদেশ দিয়ে বললে, দেখো উর্মি, মনটাকে পথে চলতে চলতে কেবলই চলকিয়ে ফেলো না। পথের শেষে যখন পৌঁছবে তখন ঘোড়াটাতে বাকি থাকবে কি? তুমি প্রজাপতির মতো চঞ্চল হয়ে ঘুরে বেড়াও, কিছুই সংগ্রহ করে আনো না। হতে হবে মৌমাছির মতো, প্রত্যেক মুহূর্তের হিসেব আছে। জীবনটা তো বিলাসিতা নয়। নীরদ সম্প্রতি ইম্পিরিয়াল লাইব্রেরি থেকে শিক্ষাতত্ত্বর বই আনিয়ে পড়তে আরম্ভ করেছে। তাতে এই রকম সব কথা আছে। ওর ভাষাটা বইয়ের ভাষা, কেননা ওর নিজের সহজ ভাষা নেই। উর্মির সন্দেহ রইল না যে সে অপরাধী। মহৎ ব্রত তার, অথচ তার থেকে কথায় কথায় মন আশেপাশে চলে যায়। নিজেকে কেবলই লাঞ্ছিত করে। সামনেই দৃষ্টান্ত রয়েছে নীরদের। কি আশ্চর্য দৃঢ়তা, কি একাগ্র লক্ষ্য, সকল প্রকার আমোদ আহ্লাদের প্রতি কি কঠোর বিরুদ্ধতা। উর্মির টেবিলে গল্প কিংবা হালকা সাহিত্যের কোনো বই যদি দেখে, তবে তখনই সেটা বাজেয়াপ্ত করে দেয়। একদিন বিকেলবেলায় উর্মির তদারক করতে এসে শুনলে সে গেছে ইংরেজি নাট্যশালায় সালিভানের মিকাডো অপেরার বৈকালিক অভিনয় দেখবার জন্য। তার দাদা থাকতে এরকম সুযোগ প্রায় বাদ যেত না। সেদিন নীরদ তাকে যথোচিত তিরস্কার করেছিল। অত্যন্ত গম্ভীর সুরে ইংরেজি ভাষায় বলেছিল, দেখো, তোমার দাদার মৃত্যুকে সমস্ত জীবন দিয়ে সার্থক করবার ভার তুমি নিয়েছো, এরই মধ্যে কি তা ভুলতে আরম্ভ করেছো? শুনে উর্মির অত্যন্ত পরিতাপ লাগলো। ভাবলে, এই মানুষটার কি অসাধারণ অন্তর্দৃষ্টি। শোকস্মৃতির প্রবলতা সত্যিই তো কমে আসছে। আমি নিজে তো বুঝতেই পারিনি তা। ঠিক এত চাপল্য আমার চরিত্রে। সতর্ক হতে লাগলো। কাপড় চোপড় থেকে শোভার আভাস পর্যন্ত দূর করলে। শাড়িটা হলো মোটা, তার রং সব গেল ঘুঁচে। দেরাজের মধ্যে জামা থাকা সত্ত্বেও চকলেট খাওয়ার লোভটাকে দিলে ছেড়ে। অবাধ্য মনটাকে খুব কষে বাঁধতে লাগলো সংকীর্ণ গণ্ডিতে, শুষ্ক কর্তব্যের খোঁটায়। দিদি তিরস্কার করে। শশাঙ্ক নীরদের উদ্দেশ্যে যেসব প্রখর বিশেষণ বর্ষণ করে, সেগুলোর ভাষা অভিধান বহির্ভূত, উগ্র পরদেশীয়, একটুও সুশ্রাব্য নয়। একটা জায়গায় নীরদের সঙ্গে শশাঙ্কের মেলে। শশাঙ্কের গাল দেবার আবেগ যখন তীব্র হয়ে ওঠে, তখন তার ভাষাটা হয় ইংরেজি।
নীরদের যখন উপদেশের বিষয়টা হয়, অত্যন্ত উচ্চ শ্রেণীর ইংরেজি হয় তার বাহন। নীরদের সবচেয়ে খারাপ লাগে যখন নিমন্ত্রণ আমন্ত্রণে উর্মি তার দিদির ওখানে যায়। শুধু যায় তা নয়, যাবার ভারী আগ্রহ। ওদের সঙ্গে উর্মির যে আত্মীয় সম্বন্ধ, সেটা নীরদের সম্বন্ধকে খণ্ডিত করে। নীরদ মুখ গম্ভীর করে একদিন উর্মিকে বললে, দেখো উর্মি, কিছু মনে করো না। কি করব বলো? তোমার সম্বন্ধে আমার দায়িত্ব আছে, তাই কর্তব্যবোধে অপ্রিয় কথা বলতে হয়। আমি তোমাকে সতর্ক করে দিচ্ছি, শশাঙ্ক বাবুদের সঙ্গে সর্বদা মেলামেশা তোমার চরিত্র গঠনের পক্ষে অস্বাস্থ্যকর। আত্মীয়তার মোহে তুমি অন্ধ। আমি কিন্তু দুর্গতির সম্ভাবনা সমস্তই স্পষ্ট দেখতে পাচ্ছি। উর্মির চরিত্র বললে যে পদার্থটা বোঝায়, অন্তত তার প্রথম বন্ধকি দলিল নীরদেরই সিন্ধুকে। সেই চরিত্রের কোথাও কিছু হেরফের হলে লোকসান নীরদেরই। নিষেধের ফলে ভবানীপুর অঞ্চলে উর্মির গতিবিধি আজকাল নানা প্রকার ছুতোয় বিরল হয়ে এসেছে। উর্মির এই আত্মশাসন মস্ত একটা ঋণ শোধের মতো। ওর জীবনের দায়িত্ব নিয়ে নীরদ যে চিরদিনের মতো নিজের সাধনাকে ভারাক্রান্ত করেছে, বিজ্ঞান তপস্বীর পক্ষে তার চেয়ে আত্ম অপব্যয় আর কি হতে পারে? নানা আকর্ষণ থেকে মনকে প্রতিসংহার করবার দুঃখটা উর্মির একরকম করে সয়ে আসছে। তবুও থেকে থেকে একটা বেদনা মনে দুর্বার হয়ে ওঠে। সেটাকে চঞ্চলতা বলে সম্পূর্ণ চাপা দিতে পারে না। নীরদ ওকে কেবল চালনাই করে, কিন্তু এক মুহূর্তের জন্য ওর সাধনা করে না কেন? এই সাধনার জন্যে ওর মন অপেক্ষা করে থাকে। এই সাধনার অভাবেই ওর হৃদয়ের মাধুর্য পুনর্বিকাশের দিকে পৌঁছয় না। ওর সকল কর্তব্য নির্জীব নীরস হয়ে পড়ে। এক একদিন হঠাৎ মনে হয় যেন নীরদের চোখে একটা আবেশ এসেছে, যেন দেরি নেই, প্রাণের গভীরতম রহস্য এখনই ধরা পড়বে। কিন্তু অন্তর্যামী জানেন, সেই গভীরের বেদনা যদি বা কোথাও থাকে, তার ভাষা নীরদের জানা নেই। বলতে পারে না বলেই বলবার ইচ্ছাকে সে দোষ দেয়। বিচলিত চিত্তকে মুখ রেখেই সে যে চলে আসে, এটাকে সে আপন শক্তির পরিচয় বলে মনে গর্ব করে। বলে, সেন্টিমেন্টালিটি করা আমার কর্ম নয়। উর্মির সেদিন কাঁদতে ইচ্ছে করে, কিন্তু এমনই তার দশা যে সেও ভক্তি ভরে মনে করে একেই বলে বীরত্ব। নিজের দুর্বল মনকে তখন নিষ্ঠুরভাবে নির্যাতন করতে থাকে। যত চেষ্টাই করুক না কেন, মাঝে মাঝে একথা ওর কাছে স্পষ্ট হয়ে ওঠে যে একদিন প্রবল শোকের মুখে যে কঠিন কর্তব্য নিজের ইচ্ছায় সে গ্রহণ করেছিল, কালক্রমে নিজের সেই ইচ্ছা দুর্বল হয়ে আসতে অন্যের ইচ্ছাকেই আঁকড়ে ধরেছে। নীরদ ওকে স্পষ্ট করে বলে, দেখো উর্মি, সাধারণ মেয়েরা পুরুষদের কাছ থেকে যেসব স্তব স্তুতি প্রত্যাশা করে, আমার কাছে তা পাবার সম্ভাবনা নেই। এ কথা জেনে রেখো, আমি তোমাকে যা দেব তা এই সব বানানো কথার চেয়ে সত্য, ঢের বেশি মূল্যবান। উর্মি মাথা হেট করে চুপ করে থাকে। মনে মনে বলে, এর কাছে কি কোনো কথাই লুকোনো থাকবে না? কিছুতেই মন বাঁধতে পারে না। ছাদের ওপর একলা বেড়াতে যায়। অপরাহ্নের আলো ধূসর হয়ে আসে। শহরের উঁচু নিচু নানা আকারের বাড়ির চূড়া পেরিয়ে সূর্য অস্ত যায় দূর গঙ্গার ঘাটে, জাহাজগুলোর মাস্তুলের পরপ্রান্তে। নানা রঙের লম্বা লম্বা মেঘের রেখা বেড়া তুলে দেয় দিনের প্রান্ত সীমানায়। ক্রমে বেড়া যায় লুপ্ত হয়ে। চাঁদ উঠে আসে গির্জের শিখরের ঊর্ধ্বে। অনতিস্ফুট আলোতে শহর হয়ে আসে স্বপ্নের মতো, যেন অলৌকিক মায়াপুরী। মনে প্রশ্ন ওঠে, সত্যিই কি জীবনটা এত অবিচলিত কঠিন? আর সে কি এতই কৃপণ? সে না দেবে ছুটি, না দেবে রস। হঠাৎ মনটা ক্ষেপে ওঠে। ইচ্ছে করে অত্যন্ত একটা দুষ্টুমি করতে, চেঁচিয়ে বলতে, আমি কিচ্ছু মানি না।